পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আমি স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করব। এসো, এই যে অধ্যায়কে আমি যে দুটি পর্বে ভাগ করেছি তার প্রথম পর্বে কি কি আছে একটু দেখে নিই। প্রথমেই দেখে নাও যে আমি প্রথম পর্বে আলোচনা করব নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ, ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন, নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত, ইউরোপের পুনর্গঠন এবং নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া। অষ্টাদশ শতক সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু প্রসঙ্গ অন্তরে যাই। তোমরা জানো যে সব খেলার সেরা হচ্ছে ফুটবল। সেই ফুটবল খেলে যে দেশগুলি, সেই দেশগুলির বেশিরভাগই ইউরোপে অবস্থিত। তোমরা যদি মানচিত্রে দেখো, ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে ইউরোপ মহাদেশটি অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর, তার পশ্চিমে রেখে, এবং পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই দুটি মহাসাগরের মাঝখানে ইউরোপ মহাদেশটি অবস্থিত। ইউরোপ মহাদেশের ঠিক দক্ষিণে রয়েছে এশিয়া মহাদেশ। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে আমরা থাকি। ভারতবর্ষ আমরা জানি প্রায় 300 বছর ধরে যে দেশটির অধীনে ছিল সেই দেশটির নাম হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য। তো ইংল্যান্ড বা ব্রিটিশ বা ব্রিটেন যাই আমরা বলি না কেন, সেই দেশটি অবস্থিত ছিল কিন্তু ইউরোপীয় মহাদেশে। এই ইউরোপীয় মহাদেশ যখনই আমরা দেখব, জানি যে সেখানে যে দেশগুলি রয়েছে, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, প্রত্যেকটি দেশের মধ্যে রাশিয়া কিন্তু আমরা জানি ফুটবল খেলতে পারদর্শী। তারা কিন্তু নিয়মিত 4 বছর অন্তর অন্তর যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় তাতে কিন্তু তারা অংশগ্রহণ করে। তো আমরা শুধুমাত্র যে ফুটবল খেলার জন্য তাদের মনে রাখবো তাই নয়, ইতিহাসও তাদের মনে রেখেছে। এবারে আসি বিষয়ে। অষ্টাদশ শতকের ইউরোপের ইতিহাস মূলত ফ্রান্সের ইতিহাস। ফ্রান্স এমন একটি দেশ ছিল যে দেশটিতে বিপ্লব, বিদ্রোহ এবং সর্বোপরি একজন সমর নায়কের উপস্থিতি তাকে স্মরণীয় করে রেখেছে। নেপোলিয়ন বোনাপার্ট নামটা তোমরা জানো, শুনেছো। নেপোলিয়ন বোনাপার্ট অষ্টাদশ শতকে ফ্রান্সের ইতিহাসের নিয়ন্ত্রক ছিলেন। ইউরোপের রাজনীতিকে সম্পূর্ণভাবে নিজের করায়ত্ত করে তিনি এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যে সাম্রাজ্যটাকে আমরা বলি ফরাসি সাম্রাজ্য। প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরে হামবার্গ থেকে দক্ষিণ রোম পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল এবং প্রায় 4.5 কোটি জনগণ ছিল সেই সাম্রাজ্যের প্রজা। নেপোলিয়ন নিজে ফরাসি বিপ্লবের যে আদর্শ, অর্থাৎ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, তাতে বিশ্বাসী ছিলেন। কিন্তু তিনি নিজের মনের মধ্যে এই যুক্তি সাজিয়ে রেখেছিলেন যে ফরাসিবাসী তারা সমতা চায়, স্বাধীনতা চায় না। যার জন্য পরবর্তীকালে তিনি যা কিছু প্রণয়ন করেছেন, সে শাসক হিসেবে, প্রশাসক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, বিচারক হিসেবে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি স্বাধীনতাকে কিন্তু কোনো রকম ভাবেই ফরাসি জাতির হাতে ছেড়ে দেননি। তিনি চেষ্টা করেছিলেন যে ফরাসি বিপ্লব প্রসূত যে আদর্শ, তার সঙ্গে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ঘটে যাওয়া যে ফরাসি বিপ্লব, সে পূর্বেকার সময়কে, যাকে আমরা অসিয়া রেজিম বলি, তার একটা মেলবন্ধন ঘটাতে। তাই হয়তো
তাকে আমরা সেই আলোকবর্তিকা হিসেবে দেখতে পারি, যিনি ইউরোপকে দিয়েছিলেন একটা নতুন সীমানা। 1769 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। বর্তমান ইতালির অন্তর্গত ভূমধ্য সাগরের তীরে সিসিলি দ্বীপে, এবং এই দ্বীপটি ঠিক তার জন্মের আগের বছরই ফ্রান্স কর্তৃক দখল করা হয়। ফলে নেপোলিয়ন ফরাসি হিসেবে স্বীকৃত হন। মজার কথা হচ্ছে, নেপোলিয়ন কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মা দুজনেই ছিলেন মধ্যবিত্ত পরিবারের। সেখান থেকে নেপোলিয়ন ক্রমশ তার উচ্চাসা, তার সেনানায়ক কুশলতার দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফরাসি সাম্রাজ্যের চরমতম স্থানে। কিভাবে প্রতিষ্ঠা করলেন সেটা সম্পর্কে আমরা অবশ্যই জানব। এছাড়াও নেপোলিয়ন কি শুধুমাত্র তার সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য স্মরণীয় হয়ে রয়েছেন? মোটেও তাই নয়। নেপোলিয়ন ধীরে ধীরে নিজেকে সুপ্রশাসক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি স্কুল তৈরি করেছিলেন। শুধু তাই নয়, তিনি ফ্রান্সে যোগ্যতার ভিত্তিতে লিজিয়ন অফ অনার দেবার কথা ঘোষণা করেছিলেন। জন্মের পরবর্তী সময়ে মাত্র 16 বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের গোলন্দাজ বাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেছিলেন। এই যোগদান করার পাশাপাশি তিনি কিন্তু সামরিক ক্ষেত্রে তার কৃতিত্ব দেখাতে শুরু করেছিলেন। 1795 খ্রিস্টাব্দে যখন গণ নিরাপত্তা সমিতি রয়েছে, তখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তুলো বন্দর ব্রিটিশ অধিকৃত ভূমধ্য সাগরে অবস্থিত তা পুনরুদ্ধারের জন্য। নেপোলিয়ন ব্রিটিশদের কাছ থেকে সফলভাবে সেই বন্দর পুনরুদ্ধার করেন। নেপোলিয়ন শুধুমাত্র যে একজন সমরকুশলী অধিনায়ক ছিলেন তাই নয়, তিনি ধীরে ধীরে তার যে সমর দক্ষতাকে অনুশীলনের মাধ্যমে চরমতম শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তার যে উত্থান, তার প্রেক্ষাপট কি ছিল? তিনি তো নিজে সামরিক ক্ষমতা ধীরে ধীরে প্রয়োগ করে নিজেকে আস্তে আস্তে সেই সীমার দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু তার পূর্ববর্তী যদি অবস্থা আমরা দেখি ফ্রান্সে, সেখানে দেখতে পাবো 1794 খ্রিস্টাব্দে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটছে জ্যাকোবিন নেতা রোবস্পিয়ারের গিলোটিনে হত্যার পর। এই হত্যার পরবর্তী সময়ে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের অবসানের পর জাতীয় সভা 5 জন ডাইরেক্টর এবং 2 কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে ফ্রান্সের দায়িত্ব তুলে দেয়। কিন্তু এই যে 5 জন ডাইরেক্টর, তারা ছিলেন অত্যন্ত অপদার্থ এবং তারা কিন্তু ফ্রান্সে কোনো রকম সংস্কার করতে পারেননি। ফলে ফরাসিবাসীর মোহভঙ্গ হয়েছিল, বিশেষত আর্থিক সংস্কার। মনে রাখতে হবে, নেপোলিয়ন আসার আগে পর্যন্ত ফরাসি কোষাগার বিপ্লব পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যুদ্ধে এবং বিদ্রোহ দমন করতে ফ্রান্সের কোষাগার কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছিল। ফলস্বরূপ কি হলো? ফলস্বরূপ হচ্ছে ফরাসিবাসী আশা করছিল এমন একজন কেউ আসুক ধূমকেতুর মতো, যিনি কিনা ফ্রান্সে প্রতিষ্ঠা করবেন সুশাসন ব্যবস্থা। মজার কথা হচ্ছে, নেপোলিয়ন বোনাপার্ট নিজে কিন্তু জ্যাকোবিন পন্থী ছিলেন। 1790 খ্রিস্টাব্দে তিনি জ্যাকোবিন দলে যোগ দিয়েছিলেন এবং মনে প্রাণে তিনি ফরাসি বিপ্লবের যে আদর্শ, অর্থাৎ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতায় বিশ্বাস করতেন। ফলে নেপোলিয়নের যে অনন্য সাধারণ প্রতিভা এবং তার যে ধূমকেতুর মতো ফ্রান্সের আকাশে উদয় হওয়া, সেটি কিন্তু ফরাসিবাসী তাদের মুক্তির দূত হিসেবে নেপোলিয়নকে মেনে নিয়েছিলেন। 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 পর্যন্ত এই 15 বছর ইউরোপের ইতিহাস নেপোলিয়নীয় যুগ বলে পরিচিত। নেপোলিয়ন নিজে প্রথমে একজন সামান্য সৈনিক হিসেবে তার জীবন শুরু করলেও মাত্র 16 বছর বয়সে, মনে রাখতে হবে, তিনি কিন্তু তার সৈনিক জীবন শুরু করেছিলেন। তারপর ধাপে ধাপে তিনি নিজেকে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল এবং পরবর্তী সময়ে যখন উগ্র রাজপন্থী সমর্থকরা জাতীয় সভা আক্রমণ করলো, নেপোলিয়ন সম্পূর্ণ নিজের দায়িত্বে
সেই জাতীয় সভাকে সেই উগ্র রাজপন্থী সমর্থকদের হাত থেকে রক্ষা করেন। এবং এই যে তিনি রক্ষা করলেন, এই ঘটনাটাকে বলা হয় ভ্লাদিমিরের ঘটনা বা অক্টোবরের ঘটনা। এর পুরস্কার হিসেবে নেপোলিয়ন সম্পূর্ণভাবে ফ্রান্সের আভ্যন্তরীণ যে সৈন্যবাহিনী ছিল তার সর্বোচ্চ পদে নিয়োজিত হন। কিন্তু তার এই যে ক্ষমতা, এতে নেপোলিয়ন খুশি ছিলেন না। তিনি চেয়েছিলেন সমগ্র ফ্রান্সের অধিপতি হতে। দেখা যাচ্ছে নেপোলিয়ন এই সময় 1799 খ্রিস্টাব্দে ফরাসিবাসীকে তাদের মোহভঙ্গ দেখে তাদের মধ্যে তিনি আশার বাণী সঞ্চার করে কনসুলেট নামক একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন। 1799 খ্রিস্টাব্দ থেকে 1804 পর্যন্ত এই কনসুলেট শাসন ব্যবস্থা ফ্রান্সে প্রচলিত ছিল। 3 জন কনসালের হাতে ছিল ফ্রান্সের শাসনভার। তার মধ্যে সর্বশক্তিমান এবং সর্বজনপ্রিয় এবং স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন প্রথম কনসাল, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন শুধুমাত্র যে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেছেন তাই নয়, তিনি সেনেটের অনুমতি ক্রমে এবং জাতীয় সভা দ্বারা 10 বছরের জন্য পরবর্তী সময় সারা জীবনের জন্য কনসাল হবেন বলে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। এবং তারা সেটি মানতে বাধ্য হয়েছিল, কারণ নেপোলিয়নের সাথে ছিল ফরাসি জনগণ। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কনসুলেট ব্যবস্থার পতন ঘটালেন, যার জন্য ঐতিহাসিক রাইকার নেপোলিয়ন যেহেতু সর্বোচ্চ ক্ষমতা লাভ করেছিলেন এবং বাকি 2 জন কনসালের কোনো রকম ক্ষমতাই ছিল না, তাই জন্য রাইকার বলেছেন যে কনসুলেট শাসন ব্যবস্থার বাষ্প এবং ইঞ্জিন দুটোই ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এইভাবে নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কনসুলেট শাসন ব্যবস্থার অবসান ঘটালেন এবং প্রতিষ্ঠা করলেন সেনেটের অনুমতি ক্রমে গণভোটের মাধ্যমে নিজেকে ফরাসি জাতির সম্রাট। তিনি ফরাসি জাতির সম্রাট হবার পর জনগণ কিন্তু তার পাশেই ছিল। তারা ভাবতে পারেনি যে পরবর্তীকালে নেপোলিয়ন ফ্রান্সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে। নেপোলিয়ন 1804 সালে যখন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করছেন, সেই সময় দেখা যাচ্ছে ইউরোপের বাকি যে দেশগুলো ছিল, অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, পর্তুগাল, স্পেন, তারা কিন্তু মোটেও খুশি হয়নি। এই রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো পুনরায় ফ্রান্স কর্তৃক আক্রমণ যাতে না হয় তার ব্যবস্থা নেবার জন্য নিজেরাই উদ্যোগী হয়। এবং সর্বোপরি আরেকটি কথা বলতে হয় এর পাশাপাশি, যে শুধু তারা উদ্যোগী হয়েছিল তাই নয়, তারা তাদের নিজেদের মধ্যে যা বৈরিতা ছিল তাকে সম্পূর্ণ পাশে রেখে নিজেদের মধ্যে এই আলোচনা এবং চুক্তি করেছিল যে ফ্রান্স যাতে পুনরায় এই রাষ্ট্রগুলি দখল করতে না পারে তার জন্য তারা ঐক্যবদ্ধ থাকবে। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়নের রাজ্যাভিষেক প্রকৃতপক্ষে ইউরোপের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। রাজরক্ত না থাকা সত্ত্বেও নেপোলিয়ন যেভাবে যে পদ্ধতিতে সাম্রাজ্যের সর্বোচ্চ সীমায় উঠেছিলেন, সেই সাম্রাজ্য পরবর্তীকালে তারই বদান্যতায় কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নেপোলিয়ন তাই নিজেকে কখনোই স্বাধীনতার আদর্শে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ফরাসিবাসীর ওপর সেই স্বাধীনতাকে চাপিয়ে দিতে চাননি। নেপোলিয়নের সিংহাসন লাভের পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রটি সম্পূর্ণভাবে নেপোলিয়নের করায়ত্ত কখনোই হয়নি, কোনোদিনই হয়নি, সেই রাষ্ট্রটির নাম ছিল ইংল্যান্ড। নেপোলিয়ন স্থলভাগের ওপর তার কর্তৃত্ব বজায় রাখলেও একমাত্র ইংল্যান্ডকে কোনো রকম ভাবে কিন্তু নিজের দখলে আনতে পারেননি। তার জন্য নেপোলিয়ন 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধে মামেলুক শাসকদের পরাজিত করলেও 1798 এর অগাস্ট মাসে নীল নদের যুদ্ধে ব্রিটিশদের কাছে হেরে যায়। তার এই যে হেরে যাওয়া, এটি কিন্তু তিনি মনে মনে মেনে নিতে পারেননি, যার ফলশ্রুতি হিসেবে নেপোলিয়ন প্রতীক্ষা করছিলেন যে কবে তিনি আবার ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন। 1805 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট
তিনি তার সেনাপতি নেলসনকে দায়িত্ব দিলেন যে নেপোলিয়নের অধিকৃত ফ্রান্সের সাথে একটি যুদ্ধে, সেই যুদ্ধটির নামই হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ। এই যুদ্ধে দেখা যাচ্ছে যেহেতু এটি একটি নৌযুদ্ধ ছিল, সেখানে নেপোলিয়নের নৌবাহিনী দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন যে কখনোই নৌযুদ্ধে তিনি ব্রিটেনকে হারাতে পারবেন না। ব্রিটিশরা নৌযুদ্ধে অত্যন্ত ক্ষমতাশালী এবং সমগ্র পৃথিবী জুড়ে তারা যে উপনিবেশ প্রতিষ্ঠা করেছে তার অন্যতম কারণই হচ্ছে নৌবিদ্যায় তাদের পারদর্শিতা। তাই নেপোলিয়ন এই যে ট্রাফালগারের যুদ্ধ, এই যুদ্ধের পর সাধারণত আর স্থলপথে তার সাম্রাজ্য বিস্তার করলেও জলপথে কিন্তু তিনি আর ব্রিটিশদের বিরুদ্ধে আর এগোতে ভরসা পাননি। ট্রাফালগারের যুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বাকি যে রাষ্ট্রগুলো ছিল অর্থাৎ রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন প্রমুখ দেশগুলি একত্রিত হয়ে তৃতীয় শক্তি জোট গঠন করে। প্রথমে চলে আসবো অস্ট্রিয়ার কথায়। অস্ট্রিয়া একটি ক্ষুদ্রতম দেশ বলা যায় ইউরোপের, কিন্তু অস্ট্রিয়া তার রাজনৈতিক ক্ষমতা বিস্তার করেছিল দক্ষিণ ইতালিতে। তারা দক্ষিণ ইতালির জেনোয়া, রোম দখল করে নিয়েছিল। এর পাশাপাশি উত্তর ইতালির লম্বার্ডিও দখল করে নিয়েছিল এবং ভেনেশিয়া। সুতরাং বলা যায় যে ইতালির বেশিরভাগ অংশই অস্ট্রিয়া দখল করে নিয়েছিল। নেপোলিয়ন ক্যাম্পো ফর্মিও চুক্তি দ্বারা ভেনেশিয়া অস্ট্রিয়ার কাছ থেকে দখল করে নেয়। পরবর্তীকালে প্রেসবার্গের সন্ধি দ্বারা নেপোলিয়ন অস্ট্রিয়া থেকে গ্যালিশিয়া মুক্ত করে তাকে পোল্যান্ডের সঙ্গে যুক্ত করে দেয়। এইভাবে নেপোলিয়ন অস্ট্রিয়াকে, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রাশিয়া তখন সমগ্র জার্মানি অধিকার করে বসে আছে এবং সে তখন শুধুমাত্র জার্মানি নয়, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পোল্যান্ডের কিছু কিছু অঞ্চলও কিন্তু তার দখলে। নেপোলিয়ন প্রাশিয়া এবং রাশিয়াকে পরাজিত করার জন্য তার সৈন্যবাহিনী পাঠালেন। রাশিয়া এবং প্রাশিয়া যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার আগে আমরা একটু চোখ রাখি নেপোলিয়নের শাসনতান্ত্রিক কিছু সংস্কারের ওপর। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন শুধুমাত্র যে একজন সমরকুশলী অধিনায়ক ছিলেন তাই তো নয়, তিনি তো একজন প্রশাসকও ছিলেন। ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতা ছিল তার অধীনে। তো তার সময়ে যে গৌরবময় ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে কোড নেপোলিয়ন প্রচলন। কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন হচ্ছে একটি আইন সংহিতা। সেখানে কিন্তু নতুন কোনো আইন ছিল না। যে আইনগুলি ফ্রান্সে প্রচলিত ছিল সেগুলোকে নেপোলিয়ন সংকলিত করেছিলেন। এই যে সংকলন গ্রন্থ, এরই নাম কোড নেপোলিয়ন। সমকালীন ফ্রান্সের উত্তর অংশে আমরা দেখতে পাই সেখানে প্রচলিত ছিল প্রথাগত আইন এবং দক্ষিণ অংশে প্রচলিত ছিল রোমান আইন। নেপোলিয়ন নিজে ছিলেন রোমান সম্রাট জাস্টিনিয়ানের উত্তরাধিকারী বলা উচিত হবে না, বলা যেতে পারে অনুসারী। তিনি নেপোলিয়ন হয়েও জাস্টিনিয়ানকে সামনে রেখে, জাস্টিনিয়ান যেমন রোমান আইনগুলিকে সংকলিত করেছিলেন, ঠিক তেমনি নেপোলিয়নও ফ্রান্সে যে আইনগুলি ছিল এবং ফরাসিরা যে আইনগুলি মেনে চলতো সেগুলোকে সংকলিত করে একটি বইয়ের মধ্যে আসেন। এরকম প্রায় 400টি আইন ছিল ফ্রান্সে। এছাড়াও রাজকীয় আইন, সামন্ত আইন, যাজকীয় আইন, এরকম অসংখ্য আইন ছিল এবং কোন অপরাধে কি দণ্ড তার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। সবকিছু দেখে নেপোলিয়ন সিদ্ধান্ত নিলেন যে প্রচলিত আইনগুলোকে তিনি সংকলন করবেন। এর জন্য 1804 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করলেন একটি কমিটি। 4 সদস্যকে নিয়ে এই কমিটি প্রতিষ্ঠিত হলো। এই সদস্যরা প্রত্যেকেই ছিলেন ফ্রান্সের বিশিষ্ট আইনজীবী। প্রায় 84টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে 36টি অধিবেশনে নেপোলিয়ন নিজে সভাপতিত্ব করেছিলেন এবং তিনি নিয়মিত খোঁজ রাখতেন যে আইনগুলি কিভাবে সংকলিত হচ্ছে। এই যে 4 জন বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন, তারা ফ্রান্সের বিভিন্ন অংশে ঘুরে আইনগুলিকে কিন্তু সংকলিত করেছিলেন। প্রায় 2287টি আইন ছিল, মতান্তরে 2281টি। এছাড়া এই আইনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে।
দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এই আইনে বলা হয়েছিল যে কোড নেপোলিয়নের চোখে বা আইনের চোখে সবাই সমান এবং ফ্রান্সে ধর্মীয় স্বাধীনতা রক্ষার দায়িত্ব রয়েছে সকলের, সেখানে কোনো ধর্মীয় কুসংস্কার থাকবে না। তৃতীয়ত, তিনি কৃষকদের মালিকানা সত্ত্ব জমির ওপর সেটি প্রদান করলেন এবং ভূমিদাস প্রথার অবসান ঘটালেন। সামন্ততন্ত্র 1806 খ্রিস্টাব্দে অবসান ঘটল ফ্রান্সে। কিন্তু কোড নেপোলিয়ন প্রচলন করলেন কেন? তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল ফ্রান্সকে এক শাসন আইনের মধ্যে নিয়ে এসে এক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তন করা। শুধুমাত্র তাই নয়, তিনি এই যে কোড নেপোলিয়ন প্রবর্তন করলেন সেখানে কি সকলকে সমান সুযোগ সুবিধা দিয়েছিলেন? না, তিনি তো স্বাধীনতার আদর্শে বিশ্বাস করতেন না, যার জন্য তিনি কিন্তু বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। এছাড়া মেয়েদের কোন রকম অধিকার দেননি। শুধু স্বামীর সম্পত্তি সে অধিকার করতে পারবে, কিন্তু তা কখনো দান করতে পারবে না বা বিক্রি করতে পারবে না। এছাড়াও শ্রমিক শ্রেণীর প্রতি কিন্তু শ্রমিক শ্রেণীর জন্য তিনি কোনো আইন প্রণয়ন করেননি। নেপোলিয়নের এই আইন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এই কথাই মনে করায় যে নেপোলিয়ন কি তাহলে কোড নেপোলিয়নের দ্বারা তার সমগ্র সাম্রাজ্যে প্রচলিত করেছিলেন কোড নেপোলিয়ন? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি এই কোড নেপোলিয়নের আইনগুলি সমগ্র সাম্রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন। এবং মজার কথা হচ্ছে শুধু ফ্রান্সই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপ প্রভাববাদীন যে ফ্রান্সের দেশগুলি ছিল সেগুলোতেও ছড়িয়ে পড়েছিল। আমরা যদি এখন বেলজিয়াম যাই বা লাক্সেমবার্গ যাই, তাহলে সেখানে কোড নেপোলিয়নের কিছু কিছু আইন কিন্তু এখনো চালু আছে বলে দেখতে পারবো। কোড নেপোলিয়নের মাধ্যমে দেখা যাচ্ছে যে ফ্রান্সে যে কৃষক শ্রেণী ছিল তাদের 69% যে মানুষ, তাদের হাতে পুরো ফ্রান্সের 58% জমি দিয়ে দিয়েছিলেন এবং অভিজাত এবং সামন্ততান্ত্রিক যে পরিবারগুলি ছিল তাদের হাতে শুধুমাত্র ছিল 28% জমি। তো নেপোলিয়ন এইভাবে জমি দিয়ে ভূমিদাস প্রথার অবসান ঘটিয়ে কোড নেপোলিয়নকে স্মরণীয় করে গেছে। 1807 খ্রিস্টাব্দে এই কোড নেপোলিয়ন ইউরোপ এবং ফ্রান্স অধিকৃত যে অঞ্চলগুলি ছিল সেখানে কিন্তু প্রবর্তন করেছিলেন। এছাড়াও 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করলেন। সমকালীন ফ্রান্সের মুদ্রাকে বলা হতো ফ্রা এবং ফ্রায়ের পাশাপাশি সেখানে কিন্তু প্রচলিত ছিল স্বর্ণ মুদ্রাও। কিন্তু স্বর্ণ মুদ্রা জাল হতে পারে এই মনে করে নেপোলিয়ন পরবর্তীকালে কিন্তু অ্যাসাইনেট নামে কাগজি মুদ্রার প্রবর্তন করেছিলেন। ব্যাংক অফ ফ্রান্স বা কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল যে সেখানে যেমন ভাবে আমরা আজকে বর্তমানে ব্যাংকে গিয়ে টাকা তুলি বা কোনো লোন নেবার জন্য ব্যাংকে যাই, নেপোলিয়ন কিন্তু ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র বণিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এবং চেম্বার অফ কমার্স বা বণিক সংঘ প্রতিষ্ঠা করে তাদের যাতে লেনদেনে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি একটু আগে বললাম যে তিনি 1800 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সে একটি কাগজি মুদ্রা প্রবর্তন করেছিলেন যার নাম অ্যাসাইনেট। কারণ ধাতব মুদ্রা তো যে কোনো সময় ধাতব মুদ্রার দামও রয়েছে, প্লাস যে কোনো সময় জাল হতে পারে, তার জন্যই তিনি এই শুধুমাত্র ব্যবসায়িক আদান প্রদানের জন্য এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য এই অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রার প্রবর্তন করেছিলেন। মনে রাখতে হবে যে এই অ্যাসাইনেট কাগজি মুদ্রা সেই 1800 সাল থেকে 1815 নেপোলিয়নের পুরো যে সাম্রাজ্যের যে সূচনা কাল থেকে একদম শেষ পর্যন্ত যতদিন তিনি রাজা ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে এই কাগজি মুদ্রার প্রবর্তন ছিল, কাগজি মুদ্রার প্রচলন ছিল। এর পাশাপাশি একটু বলে নিই নেপোলিয়ন কি কি শাসন সংস্কার করেছিলেন। তিনি ফ্রান্সে লিজিয়ন অফ অনারের ব্যবস্থা করেছিলেন। লিজিয়ন অফ অনার কি? তিনি শাসন ক্ষেত্রে যোগ্য যে তাকে আরো বেশি উৎসাহ দেবার জন্য এবং গুণী মানুষদের স্বীকৃতি দেবার জন্য ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার দেন।
কিন্তু ঐতিহাসিকরা বলছেন বর্তমানে যে এই যে সম্মান প্রদর্শন সেটি কিন্তু ফ্রান্সের যে আদর্শ সাম্য তার থেকে বিচ্যুত হয়েছিল। এর পাশাপাশি নেপোলিয়ন অর্থনৈতিক কিছু সংস্কার করেছিলেন। তিনি কোনো প্রত্যক্ষ কর আদায়ের ব্যবস্থা কিন্তু রাখেননি। তিনি পরোক্ষ কর আদায়ের জন্য কিছু প্রতিনিধি নিয়োগ করেছিলেন, যারা নিয়মিত ফ্রান্সের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে কর আদায় করতেন এবং নিয়মিত সেই কর, নির্দিষ্ট পরিমাণ সেই কর রাজকোষে জমা দিতেন। সন্ত্রাসের রাজত্ব এবং ডাইরেক্টরি শাসনের সময় যে অর্থ ভান্ডার ফ্রান্সের নিঃশেষ হয়ে গিয়েছিল, ধীরে ধীরে নেপোলিয়নের কর ব্যবস্থার সংস্কারের ফলে সেই অর্থ ভান্ডার কিন্তু পুনরায় আবার অর্থে ভরে যায়। এছাড়াও তিনি তার সমগ্র সাম্রাজ্যকে 130টি ডিপার্টমেন্টে বিভক্ত করেন। সেখানে তিনি জেলা এবং রাজ্য স্তরে প্রিফেক্ট, সাব প্রিফেক্ট প্রমুখ কর্মচারীদের নিযুক্ত করেন। এই কর্মচারীরা কিন্তু নির্বাচনের মাধ্যমে হতো না নিয়োগ, এই কর্মচারীরা মনোনীত হতো স্বয়ং নেপোলিয়নের দ্বারা। তিনি একটু আগে বললাম তিনি যোগ্যতাকে মান্যতা দিয়েছিলেন, যোগ্যতার ভিত্তিতে কাকে উচ্চ পদে বসাবেন আর কাকে সরিয়ে দেবেন সেটি সম্পূর্ণভাবে তার এককেন্দ্রীভূত শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল। এই কাগজি মুদ্রা প্রচলনের পাশাপাশি আমরা দেখতে পারি যে নেপোলিয়ন নিজেও কিন্তু, আমরা জানি যে তিনিও কিন্তু এই কাগজি মুদ্রা নিজে ব্যবহার করতেন এবং যখন তিনি বণিকদের লাইসেন্স দেওয়া শুরু করলেন তখন কিন্তু এই কাগজি মুদ্রার মাধ্যমে তিনি কিন্তু বণিকদের লাইসেন্স দিতেন। এরপরে চলে আসি তার বিখ্যাত উক্তি, আমি বিপ্লবের সন্তান, আমি বিপ্লবকে ধ্বংস করেছি। নেপোলিয়ন বিপ্লবের সন্তান তো বটে, কারণ বিপ্লবের সময় তিনি ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল তার ফ্রান্সের আকাশে, এবং যেসব পদদলিত এবং নির্যাতিত রাষ্ট্রগুলি ছিল তারা মনে করেছিল নেপোলিয়ন হচ্ছেন তাদের কাছে মুক্তির দূত। কোনো কোনো ঐতিহাসিক তাই জন্য নেপোলিয়নকে জুলিয়াস সিজারের সঙ্গে তুলনা করেছে। নেপোলিয়ন ফ্রান্সের যে বিপ্লব প্রসূত যে আদর্শ সাম্য এবং মৈত্রীকে ব্যবহার করেছেন। তিনি সবসময় বিশ্বাস করেছেন যে প্রত্যেকটা মানুষই সমান এবং প্রত্যেকটা মানুষেরই ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাদের বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু স্বাধীনতাটা যেন এমন পর্যায়ে না যায় যাতে সেটি সম্রাটের বিরুদ্ধাচরণ করে। তাই জন্য নেপোলিয়ন কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজেকে বিপ্লবের সন্তান বলেছেন, বিপ্লবকে ধ্বংস করেছে। অর্থাৎ তিনি এই যে ফরাসি বিপ্লব প্রসূত যে আদর্শ, স্বাধীনতার আদর্শকে তিনি মেনে নেননি। তিনি বিশ্বাস করতেন যে ফরাসি জাতি তারা মনে মনে সাম্য চায়, সমতা চায়, কিন্তু স্বাধীনতা চায় না। যার জন্য তিনি বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এগুলোকে হরণ করেছিলেন। এছাড়াও তিনি হরণ করার পাশাপাশি তিনি কিছু শিক্ষা সংস্কারও করেছিলেন। তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং প্রত্যেকটি কমিউনে একটি করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। প্রাথমিক স্কুলগুলোর দায়িত্ব দেন পৌরসভার হাতে। এক শিক্ষা অধিকর্তার অধীনে তিনি আনেন মাধ্যমিক স্কুলগুলোকে। এছাড়াও শিক্ষক শিক্ষণ কলেজ, ইউনিভার্সিটি অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করলেন এবং এর পাশাপাশি কারিগরি এবং সমর শিক্ষার জন্য তিনি লিসে নামক স্কুল তৈরি করলেন। সেখানে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা সব বিষয়ে শিক্ষিত হও, তোমরা ইতিহাস পড়ো, দর্শন পড়ো, ভূগোল পড়ো, সব বিষয় পড়ো, কিন্তু মনে রাখবে যে সম্রাটকে তোমাদের কিন্তু মেনে চলতেই হবে। সেটি তিনি বলেছিলেন এবং ছাত্রদের মাধ্যমে তিনি কিন্তু কারিগরি শিক্ষার পাশাপাশি সমর শিক্ষাকেও কিন্তু জোর দিয়েছিলেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স যখন প্রতিষ্ঠা হচ্ছে, নেপোলিয়ন কিন্তু সেখানে বাইরে থেকে আনা অর্থাৎ বিপ্লব প্রসূত আদর্শকে অক্ষুণ্ণ রেখে স্বাধীনতার হাওয়া বয়ে নিয়ে আসবে এমন কোনো বিষয়কে কিন্তু তিনি সেখানে রাখেননি। তাহলে আমরা কি করে নেপোলিয়নকে বলবো যে তিনি হচ্ছেন বিপ্লবের সন্তান? তিনি তো স্বাধীনতাকে বিশ্বাসই করেননি, স্বাধীনতাকে তিনি একরকম দূর দূর করে হটিয়ে দিয়েছেন। তাহলে নেপোলিয়নের মধ্যে আমরা দ্বৈত ব্যক্তিত্ব বা দ্বৈত সত্তার একটা প্রকাশ দেখতে পাই। একদিকে তিনি নেপোলিয়ন বিপ্লবের সন্তান, অন্যদিকে তিনি নিজেকে বিপ্লব ধ্বংস করেছে বলে নিজেকেই নিজে আখ্যায়িত করেছেন।
নেপোলিয়নের এই যে সাম্রাজ্য জয়, যেটি কিছুক্ষণ আগে বললাম যে তিনি প্রায় 5.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে তার সুবিশাল ফরাসি সাম্রাজ্য তৈরি করেছেন, এবং কোন নেপোলিয়ন প্রতিষ্ঠা করেছেন, যে অঞ্চলগুলি দখল করছেন সেখানে সেগুলো প্রতিষ্ঠা করছেন এবং প্রচার করছেন যে এটি হচ্ছে ফরাসি সমাজের বাইবেল। এছাড়াও রুল অফ ল ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ইউরোপের বিভিন্ন দেশে নিজের অজান্তে জাতীয়তাবাদের হাওয়া ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু যে দেশগুলি মেনে নেয়নি, তখনও যে সকল দেশে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, যারা ফরাসি বিপ্লব পূর্ববর্তী শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল রাশিয়া। রাশিয়া, অস্ট্রিয়া এবং প্রাশিয়া তারা তৃতীয় শক্তি জোট গঠন করেছিল। ইংল্যান্ডের কথা তো আগেই বলেছি, ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। অস্ট্রিয়ার কথা বলেছি, অস্ট্রিয়া আবার নেপোলিয়নের কাছে পরাজিত হয়। পড়ে রইল প্রাশিয়া এবং রাশিয়া। রাশিয়া 1807 খ্রিস্টাব্দে ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজিত হলো নেপোলিয়নের কাছে, যার প্রথম আলেকজান্ডার এই পরাজয়ের পর অপমানজনক টিলজিটের সন্ধিতে স্বাক্ষর করলেন। এই সন্ধিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল নেপোলিয়ন ইউরোপে যখন ক্ষমতা বিস্তার করবে সেটা রাশিয়া মেনে নেবে, এবং রাশিয়া সবসময় নিরপেক্ষ থাকবে যখন ফ্রান্সের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ হবে। এটা মেনে নেওয়া রাশিয়ার পক্ষে খুবই অপমানজনক ছিল। ফলে ফ্রিডল্যান্ডের যুদ্ধে রাশিয়া পরাজিত হলেও মনে মনে সে একটি প্রতিশোধ স্পৃহা কিন্তু রেখেছিল মনের মধ্যে, যে সুযোগ পেলে সে কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধাচরণ করবে। ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নের এই যে জয়, সেই জয় কিন্তু রাশিয়ার প্রায় সীমান্ত পর্যন্ত তার সীমানা পৌঁছে দিয়েছিল। রাশিয়া তখনও পর্যন্ত আশায় ছিল যে একদিন না একদিন সে কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করবে। এরপর আমরা দেখে নেব নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করছেন। প্রথমেই দেখবো যে নেপোলিয়ন তো ছিলেন, আমরা জানি, ফ্রান্সের অধিপতি। তিনি সবার আগে নজর দিলেন বহুদা বিভক্ত ইটালির দিকে। ইটালিকে তিনি 3টি রাষ্ট্রের সমন্বয়ে একটি কিংডম অফ ইটালি তৈরি করলেন, এবং এই যে তিনি কিংডম অফ ইটালি বা ইটালিকে প্রতিষ্ঠা করছেন, আমরা জানি যে 1798 খ্রিস্টাব্দে সিজেলপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এবং 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ইটালির রাজা বলে ঘোষণা করলেন। অস্ট্রিয়াকে তো ইটালি থেকে দখলমুক্ত করলেনই, তার পাশাপাশি নেপলস থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাপে যে ইটালির দক্ষিণে অবস্থিত নেপলস, সেই নেপলস থেকে তিনি বুর্ব রাজাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে তার সৎপুত্র ইউজিনকে সিংহাসনে বসালেন। এছাড়াও ছিল সার্ডিনিয়া। সার্ডিনিয়া থেকে তিনি স্যাভয় রাজাকে সরিয়ে দিলেন, এবং সমগ্র ইটালিতে তিনি জাতীয়তাবাদের হাওয়া নিয়ে এলেন। ইতালিবাসী বিশ্বাস করতে শুরু করলো যে পূর্বে যেমন তাদের রোমান সাম্রাজ্যের গৌরব ছিল, সেরকম একদিন তারা নিশ্চয় ঐক্যবদ্ধ হয়ে সেই গৌরবে গৌরবান্বিত হতে পারবে। মধ্য ইতালি দখল করে রেখেছিলেন পোপ ষষ্ঠ পায়াস। নেপোলিয়ন টলেন্টিনোর সন্ধি দ্বারা ষষ্ঠ পায়াসকে ওই অংশ থেকে বিচ্যুত করতে সমর্থ হন। এছাড়াও কনকর্ডাট অফ 1801 এই চুক্তির মাধ্যমে পরবর্তী পোপ সপ্তম পায়াসের সঙ্গে তিনি একটি ধর্ম মীমাংসা চুক্তি করেন। তিনি স্বীকার করে নেন যে ফ্রান্সের অধিকাংশ মানুষের ধর্মই হচ্ছে ক্যাথলিক ধর্ম, কিন্তু পোপ সেখানে কোন রকম ক্ষমতা বিস্তার করতে পারবে না। পোপ যে আগে যে সকল বিষয় ধর্মীয় সকল বিষয়ে পদক্ষেপ নিচ্ছিলেন, সেটিকে নেপোলিয়ন বন্ধ করেন। তিনি পোপের সঙ্গে এই চুক্তিতে সিদ্ধান্ত নেন যে উচ্চ পদ, অর্থাৎ গির্জার যে উচ্চ পদগুলোতে আর্চ বিশপ, বিশপরা ছিলেন, তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে তিনি তার নিজের মনোনীত ব্যক্তিদের বসাবেন। শুধু তাই নয়, বসাবার পাশাপাশি তাদের মাইনেও দেবেন তিনি। এই সিদ্ধান্ত পোপ সপ্তম পায়াস মেনে নেন। কিন্তু ইউরোপের বাকি যে দেশগুলো ছিল পোপের এই অপমান কিন্তু মেনে নেয়নি।
যার ফলশ্রুতি হিসেবে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে যখন তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করছেন তখন কিন্তু পোপ তার যে কিছুটা অংশ তখন ইতালিতে রয়েছে সেই অংশটুকুও কিন্তু তিনি ছাড়তে নারাজ ছিলেন। এইভাবে ইতালিতে তিনি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাচ্ছেন এবং জেনোয়া, রোম প্রভৃতি জায়গায় তিনি তার লম্বার্ডি, ভেনেশিয়া প্রমুখ যে বিভিন্ন যে বহুধা বিভক্ত যে ইতালি ছিল তাকে তিনি ঐক্যবদ্ধ করার জন্য এই কিংডম অফ ইতালি বা সিজালপাইন প্রজাতন্ত্রের বদলে 1802 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন ইতালীয় প্রজাতন্ত্র। এরপরে আমরা দেখব তিনি প্রাশিয়া অধিকৃত জার্মানির বিভিন্ন অংশগুলোকে ঐক্যবদ্ধ করেন। সেখানেও জার্মানি প্রায় শতদা বিভক্ত ছিল। সেখান থেকে তিনি মাত্র 16টি, পরবর্তী সময় 18টি রাজ্য নিয়ে প্রতিষ্ঠা করলেন কনফেডারেশন অফ দ্য রাইন। তার মধ্যে ছিল বাভেরিয়া, বাডেন, উটেমবার্গ প্রমুখ ছোট ছোট দেশ। এছাড়াও তিনি তৈরি করলেন কিংডম অফ ওয়েস্টফেলিয়া। তার মধ্যে ছিল বাডেন, বাভেরিয়া এবং হোসে, হ্যাসে-কাসেল প্রমুখ দেশ। এই কিংডম অফ ওয়েস্টফেলিয়া এবং কনফেডারেশন অফ দ্য রাইন নেপোলিয়নের যে স্বাধীনতার আদর্শ, নেপোলিয়নের যে জাতীয়তাবাদের আদর্শ, সেই আদর্শকে কিন্তু সেখানে ছড়িয়ে দিয়েছিল। ধীরে ধীরে জার্মানি যে ঐক্যবদ্ধ হচ্ছে তার সূচনা শুরু হলো, যার জন্য অনেক ঐতিহাসিকই স্বীকার করে নিয়েছেন যে নেপোলিয়নই কিন্তু এই যে ইতালি এবং জার্মানির ঐক্য সাধনে প্রথম ভূমিকা নিয়েছিল। জার্মানিতে 1810 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো ইউনিভার্সিটি অফ বার্লিন। সেখানে যেসব শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ছিল তাদের জন্য তিনি বাইরে থেকে, অর্থাৎ সেই দেশের বাইরে যেসব গ্রন্থ প্রচলিত ছিল সেগুলো আনানোর ব্যবস্থা করেন। তাদের নিয়মিত যাতে তারা শিক্ষিত হয়ে উঠতে পারে তার ব্যবস্থা করলেন। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়নের যে ফরাসি বিপ্লব প্রসূত যে আদর্শ সেটাও কিন্তু সেখানে ছড়িয়ে পড়ছে এবং জাতীয়তাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে, যার জন্য আমরা প্যান জার্মান, প্যান স্লাভ, এই যে একত্রিত হবার যে বাসনা সেগুলো কিন্তু সেই জাতীয়তাবোধের যে সূচনা সেটা কিন্তু নেপোলিয়ন তার এই যে সংস্কার, ইউরোপের পুনর্গঠনের জন্য তার যে সংস্কার তাতে তিনি গুরুত্ব দিলেন। আমরা জানি 1795 খ্রিস্টাব্দের আগে ইউরোপের ম্যাপে পোল্যান্ড বলে কোনো দেশ ছিল না। পোল্যান্ডকে মোটামুটি রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া নিজেদের মতো করে দখল করে নিয়েছিলেন। নেপোলিয়ন প্রথম অস্ট্রিয়ার কাছ থেকে গ্যালিশিয়া নিয়ে তাকে পোল্যান্ডের সঙ্গে যুক্ত করে দেয় এবং ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন রাশিয়াকে পরাজিত করে কিছুটা অংশ পোল্যান্ডের নিয়ে নেন। প্রাশিয়া বাধ্য হয় নেপোলিয়নকে পোল্যান্ডের কিছু অংশ ছেড়ে দিতে। নেপোলিয়নের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ। এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ প্রতিষ্ঠিত হবার পর পোল্যান্ড তার একটা সীমানা পায়। এর আগে পর্যন্ত পোল্যান্ডের কোনো নির্দিষ্ট সীমানা ছিল না। সুতরাং নেপোলিয়ন ধীরে ধীরে তার এই যে ক্ষমতা বিস্তার ইউরোপের বাইরেও, সেখানে কিন্তু ধীরে ধীরে তিনি জাতীয়তাবাদকে প্রাধান্য দিলেন এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করলেন। নেপোলিয়ন হয়ে উঠলেন ইতালির জাতি এবং তাদের যে ঐক্য চেতনা তার একটা আলোকবর্তিকা। শুধু অনন্য সাধারণ প্রতিভার অধিকারী হিসেবে এবং সমরকুশলী নেতা হিসেবেই আমরা নেপোলিয়নকে মনে রাখবো না। নেপোলিয়নকে আমরা মনে রাখবো যে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং গঠনমূলক কাজও তিনি করেছিলেন। আচ্ছা, এবারে আমরা নেপোলিয়ন বোনাপার্টের এই যে দ্বিতীয় অধ্যায়, এর থেকে কি কি প্রশ্ন আসে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের উত্থান আলোচনা করো। কোড নেপোলিয়ন কি, এর গুরুত্ব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ইউরোপে জাতীয়তাবাদ প্রসারে নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ইউরোপের পুনর্গঠনে নেপোলিয়নের অবদান লেখো। পঞ্চম প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাতময় রূপ বিবৃত করো। আমি বিপ্লবের সন্তান এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই বক্তব্যের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর অনুশীলন করবে এবং প্রত্যেকে ভালো থাকবে এবং অবশ্যই মনে রাখবে যে নেপোলিয়ন বোনাপার্ট
তিনি বলে গেছেন যে তার জীবনে অসম্ভব বা পারবো না বলে কোনো শব্দ নেই। সুতরাং আমাদের পারতেই হবে, আমাদের ভালো থাকতে হবে এবং যে কোনো কাজকে আমরা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেদিকে নজর রাখবো। দেখা হবে তোমাদের সঙ্গে দ্বিতীয় পর্বে। আপাতত আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।